এ কি, এত মাছ থাকতে একটা মাছও তো ওঠেনি, কিন্তু এগুলো কি? এ কি, মানুষের মাথার খুলি, কাঁসার থালা। ওরে বাবা, এটা তো হীরের হার। যাক যাক যাক, মাছ না উঠলে কি হবে, যা উঠেছে এটা নিয়ে বিক্রি করলে আর কাজ করে খেতে হবে না। কেউ দেখার আগে কেটে পড়ি। লোভী জেলে লোভে পড়ে রহস্যময় পুকুর থেকে কাঁসার থালা আর হীরার হার নিয়ে চলে আসে। কিন্তু জেলে বাড়ি পৌঁছাতেই জেলের শরীরে প্রচন্ড জ্বর শুরু হয়। আহ, আহ, আমি আর সইতে পারছি না, তুমি কিছু একটা করো। আমি আর কি করব? এই মাত্রই তো ভালো মানুষ বাড়ি থেকে বাড়ি বেরিয়েছিলে, তারপর কোথা থেকে ঘুরে আসলে, এসে জ্বরে পড়ে গেছো। সত্যি করে বলো তো, কোথায় গিয়েছিলে আর কোথা থেকে ওই কাঁসার থালা আর হীরের হার নিয়ে এসেছো? তোমাকে মিথ্যে বলবো না, মাছ ধরতে জমিদারের পুরনো পুকুরে গিয়েছিলাম। সেখানে অনেক মাছ থাকার পরও কোনো মাছ পাইনি। কিন্তু জালে ওই কাঁসার থালা আর হীরের হার উঠে এসেছিল। লোভ সামলাতে না পেরে নিয়ে এসেছি। সর্বনাশ! তুমি ওই ভুতুরে পুকুরে গিয়েছিলে? তুমি জানো না ওই পুকুরে কত কি ঘটনা ঘটছে? হ্যাঁ জানি তো, কিন্তু দিনের বেলা কিছু হবে না ভেবে গিয়েছিলাম। তাহলে এখন কি করব? নিশ্চয়ই এই থালা আর হীরের হার ফিরিয়ে না দিলে তোমার জ্বর ঠিক হবে না। তুমি এক কাজ করো, ওগুলো নিয়ে প্রধান মশাইয়ের কাছে যাও, সবকিছু খুলে বলো, আর সে একটা ব্যবস্থা করবেই। প্রধানের কাছে যেতে হবে কেন? আমি গিয়ে এগুলো জলে ফেলে দিয়ে আসি। না 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 না, তোমাকে যেতে হবে না। তুমি গেলে আবার অন্য সমস্যা হতে পারে। যাও, আমি যা বললাম তাই করো। ঠিক আছে, তাই করছি। তুমি নরেশ জেলের বউ না? তা তুমি এখানে এসেছো কেন? হ্যাঁ বাবু, আমি নরেশ জেলের বউ, আর আপনার কাছে অনেক বড় বিপদে পড়ে এসেছি। বিপদে পড়ে এসেছো? তা কি বিপদে পড়ে এসেছো? বাবু, আমার স্বামী আপনার কথা না মেনে পুরনো পুকুরে মাছ ধরতে গিয়েছিল। সেখান থেকে এই কাঁসার থালা আর এই হারটা খুঁজে পেয়েছিল। এগুলো নিয়ে বাড়িতে যেতেই তার শরীরে প্রচন্ড জ্বর শুরু হয়েছে। তাই এগুলো আমি আপনার কাছে ফেরত দিতে আসলাম। আপনি কিছু একটা করুন। সর্বনাশ! এমনিতেই কয়দিন হলো ওই পুকুর অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছে, তারপর আবার সেখানে মাছ ধরতে গিয়ে এগুলো নিয়ে এসেছো। এমনটা তো হওয়ারই কথা। তবে চিন্তা করো না, কাল সকালে স্বামীজি আসবেন, তিনি আসলে তার হাত দিয়ে এগুলো ফেরত দেওয়া যাবে। যাও, এগুলো রেখে যাও। সকালবেলা গ্রামের সবাই মিলে স্বামীজিকে নিয়ে সোজা পুকুর পাড়ে এসে উপস্থিত হয়। স্বামীজি পুকুর পাড়ে এসেই কিছু একটা অনুভব করতে পারে। স্বামীজি দেখুন, এখানে কোন এমন অপশক্তি আছে যা গ্রামের মানুষের ক্ষতি করছে? আমি স্পষ্ট অনুভব করছি, এখানে এক অতৃপ্ত আত্মা আছে যে সবার ক্ষতি করতে চাইছে। সেই আত্মা নিজে থেকেই মুক্তি পেতে চাইছে না, যার কারণে এই পুকুর দিনে দিনে আরো ভয়ানক হয়ে উঠেছে। কিন্তু কেন সেই আত্মা সবার ক্ষতি করতে চাইছে? দাঁড়াও, এখনই দেখছি। এই আত্মা কোনো সাধারণ আত্মা নয়। প্রধানের পরিবারে পূর্বপুরুষেরা ছিল জমিদার। তাদের মধ্যে জমিদার ধনঞ্জয় তার দাসীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে, যার ফলে দাসীর পেটে সন্তান চলে আসে। আর জমিদার তার পাপ লুকানোর জন্য দাসীকে এই পুকুরের জলে ডুবিয়ে মারে। সেই থেকে ওই দাসীর আত্মা পুকুরে আটকে আছে। কিন্তু স্বামীজি, ওই আত্মা এতদিন কারো ক্ষতি করলো না, অথচ এখন এমন কেন করছে? ওই যে আত্মার বয়স 100 বছর পূর্ণ হয়েছে, যার কারণে ওই আত্মা এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে আর তার প্রতিশোধ নিতে চাইছে। সেদিন প্রধানের ছেলে শুধুমাত্র জমিদারের লাঠি হাতে পেয়েছিল বলে বেঁচে গিয়েছিল, নয়তো
ওই আত্মা সেদিনই তাকে শেষ করে দিত। তাছাড়া ওই আত্মা এখন আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে। সে এখন এই গ্রামের কাউকেই ছাড়বে না। স্বামীজি, আপনার দোহাই লাগে, আপনি ওই আত্মার হাত থেকে আমাদের বাঁচান, নয়তো ওই আত্মা আমাদের সবাইকে মেরে ফেলবে। হ্যাঁ স্বামীজি, আপনি আমাদেরকে বাঁচান। ঠিক আছে, তাহলে তোমরা সবাই মিলে এখানে একটা যজ্ঞ করার ব্যবস্থা করো। আমি আজ রাতে এখানে একা বসে যজ্ঞ করব। হ্যাঁ, আমি সকল ব্যবস্থা করছি। এই চলো সবাই। স্বামীজির কথা মতো গ্রামের সবাই মিলে যজ্ঞ করার ব্যবস্থা করতে থাকে। স্বামীজির যজ্ঞের জায়গার চারপাশে চন্দন রং ঢেলে জায়গাটা সুরক্ষিত করা হয়। এরপর সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে। তখন স্বামীজি পুকুর পাড়ে একা বসে মন্ত্র পাঠ করতে থাকে।